আছে। ফার্স্টে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হিট ট্রান্সফার। ওকে, তাহলে হিট কি? আমরা যে বিষয়টা নিয়ে ফার্স্টে ডিসকাস করব সেটা হচ্ছে হিট ট্রান্সফার, রাইট? ফার্স্টে হচ্ছে হিট কি? হিট হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি or one form of energy that can transfer from one place to another place. ওকে, তাহলে এইটুকু তো আমরা সবাই জানি যে হিট হচ্ছে ওয়ান ফর্ম অফ এনার্জি and it can transfer from one place to another place. আচ্ছা, আমি এখানে যে ক্লাস 8 এর আছো একটু হাত তোলো, আমি একটা কোয়েশ্চেন করতে চাই, ভীষণ ইজি। আচ্ছা, সোহিনী চক্রবর্তী, তুমি আনমিউট করো, আমি একটা কোয়েশ্চেন করব তোমাকে। আচ্ছা, জাস্ট চেষ্টা করো, ঠিক আছে? তুমি বলো তো যে জল, আমরা সবাই জল খাই, তাই তো? জল কোন দিক থেকে কোন দিকে যায়? তুমি কি একটু বলতে পারবে জল কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? হাই প্রেসার থেকে লো প্রেসার। ভেরি গুড। ঠিক সেরকম ভাবেই হিট এনার্জিও কিভাবে ফ্লো করে? হট বডি থেকে কোল্ড বডির দিকে ফ্লো করে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে হিট এনার্জি যখন ফ্লো করছে তখন হট বডি থেকে কোল্ড বডির দিকে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হিট নিজে নিজেই ট্রান্সফার হয়ে যাচ্ছে নাকি কিছু ওয়ে আছে? নিশ্চয়ই কিছু ওয়ে আছে, সেই ওয়েটাকেই আমরা বলবো হিট ট্রান্সফার। ওকে, তাহলে হিট ট্রান্সফার কিভাবে হয় আগে আমি ফার্স্টে একটু তোমাদের বুঝিয়ে দিই, তারপরে তোমরা আমাকে কিছু ডাউট থাকলে প্রশ্ন করবে, ঠিক আছে? তাহলে হিট ট্রান্সফারের কতগুলো ওয়ে আউট আছে? হিট ট্রান্সফারের ওয়ে আউট আছে তিনটে। একটা হচ্ছে কন্ডাকশন, একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। এবার দেখো, আমি একটু তোমাদের একটু পিকচার দেখাই, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব, দেখো ভিজিবল? ওকে, দেখো এখানে কি লিখেছে, এখানে কি আছে, একটা মেটাল রড আছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেটাল রড আছে আর একটা ওয়্যার আছে, হোয়াট এভার। আমরা এখানে মেটালটাই কেন নিচ্ছি, মেটাল ওয়্যার বা মেটাল রডই কেন চুজ করলাম? বিকজ ইউ অল নো দ্যাট মেটাল ইজ আ ভেরি গুড কন্ডাক্টর অফ হিট, ইট ক্যান কন্ডাক্ট দ্য হিট ভেরি ওয়েল। ওকে, তো এখানে একটা মেটাল ওয়্যার রয়েছে, আর একটা কি দেখতে পাচ্ছ, একটা ক্যান্ডেল রয়েছে। ওকে, তাহলে এখানে হিটটা কিভাবে সেই মেটাল ওয়্যারের মধ্যে দিয়ে ট্রান্সফার করছে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ফার্স্টেই কি বললাম? ফার্স্টে বললাম যে হিট ট্রান্সফারের তিনটে মেথড আছে, কি কি? কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। এবার আমি একটা কথা তোমাদের থেকে জানতে চাই, তোমরা কি বলতে পারবে যে ম্যাটারের কটা স্টেটস থাকে? হাউ মেনি স্টেটস আর দেয়ার অফ আ ম্যাটার? আচ্ছা, ম্যাটারের তিনটে স্টেট থাকে, আশা করি তোমরা সবাই জানো, এটা ভীষণ ইজি, এটা আমরা সবাই জানি। কি কি স্টেট থাকে? একটা ম্যাটারের তিনটে স্টেট থাকে, একটা হচ্ছে সলিড স্টেট, একটা হচ্ছে লিকুইড স্টেট, আর একটা হচ্ছে গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে, তাহলে এই যে সলিড, লিকুইড আর গ্যাস, এগুলো তো আলাদা আলাদা স্টেটস, ম্যাটারের আলাদা আলাদা স্টেটস। তাহলে কি একইভাবে এদের মধ্যে হিট ট্রান্সফার হয়? না, এদের মধ্যে কিন্তু হিট ট্রান্সফার একইভাবে হয় না, আলাদা আলাদা ভাবে হিট ট্রান্সফার হয়। ওকে, নাও ওকে, তাহলে আমরা ফার্স্টে পড়বো যে হিট সলিড স্টেটের মধ্যে বা সলিড মেটেরিয়ালের মধ্যে কিভাবে ট্রান্সফার হয়। ঠিক আছে, তার জন্য আমরা একটা মেটেরিয়ালকে চুজ করেছি, সেটা কি? সেটা হচ্ছে একটা মেটাল ওয়্যার। মেটাল ওয়্যার নিতে পারো, মেটাল রড নিতে পারো, যে কোনো সলিড ম্যাটার হতে হবে, লিকুইড বা গ্যাস হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদেরকে মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার ইন সলিড ম্যাটার, তখনই বলতে হবে কন্ডাকশন। ওকে, সো হিট কন্ডাক্টস ইন দ্য সলিড ম্যাটার ইন হুইচ প্রসেস? ইন কন্ডাকশন। ওকে, এবার কিভাবে হচ্ছে, হাউ? দেখো,
এখানে দেখতে পাচ্ছ একটা মেটাল ওয়্যার রয়েছে, আর মেটাল ওয়্যারের মধ্যে কিছু সার্কেল করা রয়েছে। তোমরা কি জানো যে a solid matter is composed of very tiny particles and they are very compactly packed with each other? সেই জন্যই সেটা সলিড, সেই জন্যই সেটা রিজিড। একটা সলিড মেটালের মধ্যে মলিকিউলস গুলো এত টাইটলি প্যাক থাকে, সেই জন্য সলিড ম্যাটার কি হয়, খুব রিজিড হয়। আমরা খুব ইজিলি কি সলিডকে গলিয়ে দিতে পারি না, তার জন্য অনেক হাই হিট দিতে হয়। ঠিক আছে, ঠিক সেম দেখো এখানেও তাই করা হচ্ছে। কি রয়েছে, একটা ওয়্যারের মধ্যে এই যে সার্কুলার যে বলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি, এগুলো হচ্ছে সলিড মলিকিউলস অ্যান্ড দে আর ভেরি টাইটলি প্যাকড উইথ ইচ আদার। আর একটা জিনিস দেখো, এরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জড রয়েছে। ঠিক আছে, এবার আমাদের মনে হলো যে আমরা এই মেটাল রডটাকে একটু হিট দিই, তাহলে কিভাবে হিট ট্রান্সফার হবে। দেখো, ফার্স্টে এখানে যে মেটাল ওয়্যারটা নিয়েছি, সেই মেটাল ওয়্যারের একটা এক্সট্রিম এন্ডে আমাকে ক্যান্ডেলটা ধরতে হচ্ছে। প্রথমেই কি পুরো মেটাল ওয়্যারটা গরম হয়ে যায় না, ফার্স্টে কিন্তু একটা এন্ড গরম হয়। কেন, যে এন্ডটা আমরা ক্যান্ডেলের সামনে রেখেছি, দ্য এন্ড উইচ ইজ নিয়ার টু দ্য ক্যান্ডেল। ওকে, এবার দেখো কি হলো, এই যে ক্যান্ডেলটা রয়েছে, সেই ক্যান্ডেলের যে এখানে ক্যান্ডেলটা তো বার্ন হচ্ছে, তার মানে কি ও হিট এনার্জি প্রোভাইড করছে। দ্য ক্যান্ডেল ইজ আ সোর্স অফ হিট এনার্জি হিয়ার অ্যান্ড ইট প্রোভাইডস দ্য হিট এনার্জি টু দ্য মেটাল ওয়্যার। বোঝা গেল। এবার দেখো, এই যে মেটাল ওয়্যারের মধ্যে যে মলিকিউলস গুলো রয়েছে, সেই মলিকিউলস গুলো তোমরা কি জানো, কেউ কি বলতে পারবে আমাকে, যে মেটালের মধ্যে আমি যে বললাম মলিকিউলস গুলো খুব টাইটলি প্যাক থাকে, তাই তো? তাহলে ওরা যখন হিট এনার্জি গেইন করলো, ওদের মধ্যে কি কি চেঞ্জেস হতে পারে, তোমরা কি কেউ জানো, বলো তো দেখি। যখন এই মলিকিউলস গুলো হিট এনার্জিটাকে গেইন করছে, তখন তাদের মধ্যে কি কিছু চেঞ্জেস হচ্ছে, ইয়েস অর নো, বলো, কেউ Yes, একজন ma'am. বলো। Yes, ma'am. সোহিনী চক্রবর্তী বলো। ভাইব্রেশন হচ্ছে ওদের মধ্যে এবং ওরা সেটা এক্সপ্যান্ড করছে হিটিং এর জন্য। আচ্ছা, ভাইব্রেশন করছে, ভীষণ ভালো কথা, খুব সুন্দর উত্তর দিয়েছো। তাহলে এখানে কি হচ্ছে, ফার্স্টে যখন বাইরে থেকে কেউ এনার্জি দেয়, ধরো তুমি এনার্জি ড্রিঙ্ক খেয়েছো, ঠিক আছে, আমরা গ্লুকন ডি খাই, কেন খাই, এনার্জেটিক হব বলে। ঠিক সেম এখানেও আমরা হিট এনার্জি প্রোভাইড করলাম, কাকে করলাম, ওই মেটাল ওয়্যারটাকে করলাম। এবার মেটাল ওয়্যারের মধ্যে কারা রয়েছে, মলিকিউলস রয়েছে। সেই মলিকিউলটা কি করলো, ফার্স্টে যে মলিকিউলটা একদম ক্যান্ডেলের সামনে রয়েছে, সেই মলিকিউলটা হিট এনার্জিটাকে অ্যাবজর্ব করে নিল, দিয়ে কি হলো, ভীষণ হাইলি এনার্জেটিক হয়ে গেল। যেই ও হাইলি এনার্জেটিক হয়ে গেল, ভাইব্রেট করতে শুরু করলো। দে স্টার্ট টু ভাইব্রেট বাট অ্যাট দেয়ার ওন পজিশন। মলিকিউলস গুলো কিন্তু কেউ নড়ানড়ি করছে না, নিজের জায়গায় স্থির থেকে শুধু ভাইব্রেট করছে। আর কি করছে, হিট এনার্জিটাকে শুধু পাস করে দিচ্ছে। আমরা যেরকম বল পাস করি, সে কি করছে, হিট এনার্জিটাকে পাস করে দিচ্ছে ঠিক তার আগের মলিকিউলটাকে। এবার আগের মলিকিউলটা কি করলো, সেই হিট এনার্জিটাকে ক্যাচ করলো, করে আবার তার আগের যে মলিকিউলটা, তাকে সেই হিট এনার্জিটাকে পাস করে দিল। এইভাবে কি হচ্ছে, প্রত্যেকটা মলিকিউলস ফার্স্টে নিজে হাইলি এনার্জেটিক হচ্ছে, ঠিক আছে, খুব জোরে ভাইব্রেট করছে, আর এনার্জিটাকে একটা একটা করে মলিকিউল দিয়ে পাস করছে। তাতে কি হলো, from one end to the another end the total heat energy is transferred। তাতে করে কি হলো, পুরো মেটাল ওয়্যারটা বা টোটাল যে মেটাল বডিটা, সেটা হট হয়ে গেল। বোঝা গেল। তাহলে এখানে আমরা কি ফার্স্টে মনে করো কি বলেছিলাম, দ্য হিট এনার্জি ট্রান্সফারস ফ্রম হট বডি টু কোল্ড বডি। এবার এখানে তো একটাই আমরা মেটাল ওয়্যার নিয়েছি, তার মানে কি হলো, ফ্রম দ্য হট পার্ট টু দ্য কোল্ড পার্ট। বোঝা গেল। তাহলে মেটাল ওয়্যারের
হট পার্ট থেকে কোল্ড পার্টের দিকে হিট এনার্জিটা ট্রান্সফার হলো। তাহলে আমি যদি কাউকে একজনকে জিজ্ঞেস করি যে বলো তো মেটালের মধ্যে বা সলিড পার্টিকেলের মধ্যে কিভাবে হিট এনার্জি ট্রান্সফার হয়, আমাকে একটু বলো, কেউ একজন বলো, এনিওয়ান ফ্রম ইউ, ম্যাম রেজ ইউর হ্যান্ড। কন্ডাকশনের মাধ্যমে। না, সেটা কন্ডাকশন তো মেথডের নাম বললে, আমি প্রসেসটা জানতে চাইছি। বাকিরাও একটু চেষ্টা করো, যে কোনো একজন বলো। আচ্ছা, সোহিনী হাত তুলছে বারবার, সোহিনী বলো। আচ্ছা, দেবাঙ্গনা হাজরা হাত তুলেছো, দেবাঙ্গনা বলো। ম্যাম ফার্স্টে যে মেটালটা নেওয়া হচ্ছে তাকে গরম করার জন্য, হুম, মেটালটাকে গরম করার জন্য ফার্স্টে মেটাল নেওয়া হলো, একদম তারপর যেটার একদম। মাধ্যমে গরম করব সেটা নেওয়া হুম হলো, মানে যেটার হুম। নিজের হিট এনার্জি আছে। হ্যাঁ, তারপর তারপর। আহ, তারপর হিট এনার্জি দিয়ে যেটাকে গরম করব মেটালটাকে, ওই মেটালটাকে ফার্স্টে একটা সাইড, একটা পার্ট গরম করা হুম হলো। গরম করার সময় ওর মধ্যেকার যে মলিকিউল গুলো আছে সেগুলো প্রথম মানে খুব কম্প্যাক্টলি প্যাকড, তো তাই একটা একটা করে গরম হতে হতে ওগুলো আস্তে আস্তে গরম হতে থাকে। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তাহলে এখানে দেখো ফার্স্টে, তাহলে বলো তো মেটাল, মানে এই ক্যান্ডেলটা কোন দিকে রয়েছে, ধরো আমি মেটাল ওয়্যারটা একটা নাম দিলাম এ বি, দ্য ওয়্যার ইজ এ বি ওয়্যার, ওকে। নাও দ্য বি এন্ড অফ দ্য মেটাল ওয়্যার ইজ কেপ্ট নিয়ার দ্য ক্যান্ডেল, বার্নিং ক্যান্ডেল, ঠিক আছে। তাহলে ফার্স্টে কোন পার্টটা আগে গরম হবে, বিটা, obviously. Then the molecules which are at the B end, they first will gain the heat energy and then they will transfer the heat energy to the other end. তাহলে এইভাবে হিট এনার্জিটা একটা একটা করে এইভাবে ট্রান্সফার হলো, ঠিক আছে। আর এটা সবসময় মনে রাখবে, when they are gaining the heat energy, absorbing the heat energy, they are becoming very highly energetic, okay, and they vibrate vigorously. Like that, they pass the heat energy from one molecule to the another molecule. So this is by conduction. Okay, next আমরা করব হচ্ছে convection. কনভেকশনটা কি, আমরা সবাই জল গরম করি, when we boil the water, বয়লিং অফ ওয়াটার যেটা হচ্ছে, দ্যাট ইজ ডিউ টু কনভেকশন। তাহলে মাথায় রাখবো, কনভেকশন ইজ দ্য প্রসেস অফ হিট ট্রান্সফার ইন ফ্লুইড, নট অনলি লিকুইড। লিকুইড শুধু নয়, কিন্তু শুধু কিন্তু জল না, যে কোনো লিকুইড এবং যে কোনো গ্যাস, which is known as fluid. আমরা fluid কাকে বলি, that can flow. We know that liquid can also flow, gas can also flow. তাহলে কোন প্রসেসে লিকুইড আর গ্যাস দুটোই হিট ট্রান্সফার করবে, that is known as convection, ঠিক আছে। আর সবসময় মনে রাখবো, যখন কনভেকশন প্রসেস হবে, এবার আসি কনভেকশনে, কনভেকশনেও ঠিক সেম ভাবেই হিট এনার্জি অ্যাবজর্ব হবে, হট পার্ট থেকে কোল্ড পার্টে হিট এনার্জি ট্রান্সফার হবে, একদম সেম। বাট হিয়ার দ্য মলিকিউলস উইল চেঞ্জ দেয়ার পজিশন। এখানে মলিকিউলস গুলো লুজলি প্যাক থাকে, তাই তো, লিকুইড আর গ্যাসে মলিকিউলস আর লুজলি প্যাকড, okay, তাই when they are gaining, absorbing the heat energy from the source, they are expanding, okay, and again they are absorbing the energy and the kinetic energy of them increases. তোমরা নিশ্চয়ই জানো যে kinetic energy is related to the motion of the molecules, right? যখন কোনো, ধর একটা কার একটা স্পিড নিয়ে যাচ্ছে, সেই স্পিডটাকে আমি যদি বাড়িয়ে দিই, তার মানে কি, তার কাইনেটিক এনার্জিটাও বেড়ে গেল। ঠিক সেম কনভেকশন প্রসেসে দেখো, এখানে একটা পিকচার আমি যেটা দেওয়া রয়েছে, সেখানে দেখো কনভেকশনে তোমরা কি দেখতে পাচ্ছ যে সার্কিউলার মুভমেন্ট শো করা আছে, তার মানে কি, মলিকিউলস গুলো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করছে, দে আর চেঞ্জিং দেয়ার ওন পজিশন ইন সার্কুলার মুভমেন্ট, দ্যাট ইজ দ্য কনভেকশন প্রসেস। এবার একটু কনভেকশন প্রসেসটা তোমাদেরকে ডেসক্রাইব করে দিই কিভাবে হচ্ছে। দেখো এখানে দেখো কি করা হয়েছে, জল গরম করছে,
আর এখানে জাস্ট লেখা আছে কনভেকশন। আমরা যখন জল গরম করি, ফার্স্ট আমরা কি করি, গ্যাস ওভেনের ওপরে বাটিটাকে বসাই, বাটির মধ্যে জল রাখি, তাই তো, তারপর গ্যাস ওভেনটা অন করি। তারপর কি হয়, যে ইউটেন্সিলের মধ্যে জলটাকে রেখেছি সেই ইউটেন্সিলটা ফার্স্টে গরম হয়, তারপরে ভেতরে রাখা জলটাও গরম হয়। কিভাবে গরম হচ্ছে দেখো, the bottom surface which is in contact to the gas oven, it will first absorb the heat energy, obviously, because bottom surface টা তো একদম ওভেনের সাথে কন্ট্যাক্টে রয়েছে। তাহলে কি হবে, ও আগে হিট এনার্জিটাকে গেইন করলো, হিট এনার্জিটা অ্যাবজর্ব করলো, তারপর কি করবে, ও যেই হিট এনার্জি অ্যাবজর্ব করলো হাইলি এনার্জেটিক হয়ে গেল, আর এটা তো লিকুইড মলিকিউলস, ও আর নিজের জায়গায় থাকতে চাইছে না, ও বলছে আমি হিট এনার্জি গেইন করেছি, আমার প্রচুর কাইনেটিক এনার্জি বেড়ে গেছে, এবার আমি ওপরে উঠে যাব। আর সাথে সাথে মলিকিউলস গুলো কি করলো, হট যে মলিকিউলটা রয়েছে ও হালকা হয়ে গেল, হালকা হয়ে ওপরে উঠে গেল। ঠিক আছে, এবার যেই ওপরে উঠে গেল সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো ধরো এখানে এরকম একটা বোল, এখানে ধরো ওয়াটার মলিকিউলস গুলো রয়েছে, আর এখানে ওয়াটার মলিকিউলস গুলো যেরকম রয়েছে, এই বটম সারফেসে মলিকিউলস গুলো ফার্স্টে হিট এনার্জিটাকে অ্যাবজর্ব করলো, করে হাই এনার্জেটিক হয়ে গিয়ে ওপরে উঠে গেল। তখন কি হলো, এখানে ভ্যাকিউম ক্রিয়েট হয়ে গেল, এখানে ফাঁকা স্পেস ক্রিয়েট হয়ে গেল। তাহলে এই জায়গাটা কে নেবে, এই জায়গাটা নেবে এই যে কোল্ড যে মলিকিউলস গুলো রয়েছে, সে কিন্তু এর জায়গাটা এসে ক্যাপচার করে নিল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে একটা সার্কিউলার মুভমেন্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ কি, দেখো ঠিক এইখানেও দেখো এইভাবে সার্কিউলার মুভমেন্ট তৈরি হয়েছে, কনভেকশন প্রসেসে এইভাবে দেখো সার্কিউলার মুভমেন্ট গুলো তৈরি হয়েছে। তাহলে বোঝা গেল কেন সার্কিউলার মুভমেন্ট তৈরি হয়েছে, নিচের যে হট ওয়াটার মলিকিউলস গুলো রয়েছে ফার্স্টে হিট অ্যাবজর্ব করলো, করে ওপরে উঠে গেল, ওপরে যে ঠান্ডা মলিকিউলস গুলো রয়েছে তারা সেই নিচের জায়গাটাকে ক্যাপচার করার জন্য দৌড়ে চলে এলো, দিয়ে আবার ওরা গরম হয়ে আবার ওরা ওপরে উঠে গেল। এইভাবে একটা সার্কিউলার মুভমেন্ট তৈরি হলো, দ্যাট ইজ নোন অ্যাজ কনভেকশন কারেন্ট। বোঝা গেল? তাহলে কার এখানে ডাউট আছে একটু বুঝতে, হ্যান্ড রেস করো। দেবাঙ্গনা বলো, দেবাঙ্গনা বলো, তুমি হ্যান্ড রেস করেছো, বলো। আচ্ছা, ডাউট নেই, তা তুমি হ্যান্ড রেস করেছো যে? ম্যাম ওটা আমি আগে হ্যান্ড রেজটা করেছিলাম, হ্যান্ডটা ডাউন করতে ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে কনভেকশন কারেন্টটা কি বোঝা গেল? তাহলে কেন আমরা এটাকে কারেন্ট বলছি, কারণ একটা এরকম সার্কিউলার মুভমেন্ট তৈরি হয়েছে একটা কারেন্টের মতো। কারেন্ট কি হয়, কারেন্ট এক জায়গা থেকে এক জায়গায় এইভাবে ফ্লো করে, কারেন্ট ফ্লো করে, ঠিক এখানেও সেই মলিকিউলস গুলো এইভাবে ফ্লো করছে, সেই জন্য দ্যাট ইজ অলসো নোন অ্যাজ কনভেকশন কারেন্ট। তাহলে বোঝা গেল? তাহলে এটা মাথায় রাখতে হবে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কন্ডাকশন এন্ড কনভেকশন। কন্ডাকশনে মলিকিউলসরা জায়গা চেঞ্জ করছে না, নিজের জায়গায় থেকে ভাইব্রেট করছে, ওকে, আর শুধুমাত্র হিট এনার্জিটাকে ট্রান্সফার করছে। বাট ইন কনভেকশনে দ্য মলিকিউলস ইটসেলফ আর চেঞ্জিং দেয়ার পজিশন and also transferring the heat energy from hot part to the cold part of the body. বোঝা গেল? এইভাবে কি হলো, পুরো যে জলটা রয়েছে সেটা গরম হয়ে গেল, তারপর আস্তে আস্তে বয়েল হতে শুরু করলো। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য কনভেকশন প্রসেস। সেম হয় কনভেকশন ইন এয়ারেও, এয়ারেও কিন্তু সেম হয়। ঠিক আছে, আরেকটা লাস্ট যে টপিক রয়েছে তোমাদের সেটা হচ্ছে রেডিয়েশন, দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ হিট ট্রান্সফার। রেডিয়েশনটা কি, সলিডে হয়ে গেল কন্ডাকশন, লিকুইড আর গ্যাসে হয়ে গেল কনভেকশন, পড়ে রইল রেডিয়েশন। তাহলে রেডিয়েশনটা কোথায় হচ্ছে, আর তো কোনো মিডিয়াম নেই, তার মানে রেডিয়েশন ডাজ নট নিড এনি মিডিয়াম, রেডিয়েশন ইজ দ্য ডাইরেক্ট
প্রসেস অফ হিট ট্রান্সফার, দ্যাট মিনস রেডিয়েশনের ডাইরেক্ট হিট ট্রান্সফার হচ্ছে হট বডি থেকে কোল্ড বডিতে, কোনো মিডিয়ামের হেল্প লাগছে না। একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সানস হিট রেডিয়েশন। আমরা এই যে সানের যে সোলার এনার্জি পাচ্ছি, যে হিট রেডিয়েশন পাচ্ছি, সেটা কিন্তু এই প্রসেসেই পাচ্ছি। দ্য রেডিয়েশন দ্যাট কামস ফ্রম সান and directly reaches to the earth's surface, that is due to heat radiation. ঠিক আছে? আর যে রেটা আমাদের আর্থ সারফেসে এসে পৌঁছয়, দ্যাট ইজ নোন অ্যাজ ইনফ্রারেড রেজ। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যখন আমরা কিচেনে যাই, কিচেনটা দেখবে আমাদের আদার্স ঘরে যে রুমগুলো থাকে তার থেকে একটু গরম হয়, তাই কি না? গরমকালে কিচেনটা দেখবে সব থেকে বেশি হট হয়ে থাকে। এর পেছনে একটা রিজন আছে, সেটা কি বলতো? হিট রেডিয়েশন। কেন? দেখবে তুমি রান্নাও করছো না, কিছুই করছো না, কিন্তু যে কিচেনে ঢুকছো যেন একটা গরম হাওয়া, দ্যাট ইজ ডিউ টু হিট রেডিয়েশন। কেন? যখন রান্না করা হচ্ছে কি কোনো কিছু গরম করা হচ্ছে, ঠিক আছে, যে ভেপারটা বেরোচ্ছে, ঠিক আছে, সেই হিট এনার্জিটা সারাউন্ডিং থেকে তোমার বডি অ্যাবজর্ব করছে বাই হিট রেডিয়েশন। তার মানে কি, তুমি কি কিছু টাচ করলে? তুমি তো কিছু টাচ করলে না, বাট অটোমেটিক ইউ ক্যান ফিল দ্য ওয়ার্মথ অফ দিস গ্যাস ওভেন, ওয়ার্মথ অফ দিস কিচেন, রাইট? দ্যাট ইজ ডিউ টু হিট রেডিয়েশন। তার মানে হিট রেডিয়েশনে কিন্তু কোনো মিডিয়ামের দরকার নেই, তুমি এমনি সেই হিটটাকে বুঝতে পারবে, ইউ ক্যান ফিল ইট। যেরকম বোন ফায়ার, ক্যাম্প ফায়ার হয়, আমরা যখন পিকনিকে যাই উইন্টারে, দেখবে ক্যাম্প ফায়ার হয়, বোন ফায়ার হয়, আমরা কি আগুনের ওপরে ডাইরেক্ট হাত রাখি? রাখি না, আমরা কিন্তু ডিস্টেন্সে দাঁড়িয়ে থাকি আর সেই ওয়ার্মথটা ফিল করি। দ্যাট ইজ ডিউ টু হিট রেডিয়েশন। ইট মিনস দ্যাট you are absorbing the heat energy directly from the surrounding, that is the heat radiation. তাহলে বোঝা গেল এই তিনটে ওয়ে অফ হিট ট্রান্সফার। কারো কি কোনো ডাউট আছে? তাহলে তোমরা এবার হ্যান্ড রেজ করতে পারো, বলো তোমরা বুঝেছো কি, একটু বলো আমাকে। যারা যারা ক্লাস 8 বা 7-8 স্ট্যান্ডার্ডের রয়েছো, তারা কি টপিকটা বুঝতে পেরেছো? আর যদি বুঝতে না পারো, কোথায় অসুবিধা হচ্ছে একটু আমাকে জিজ্ঞেস করো, বলো। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আই থিঙ্ক আচ্ছা, এইটের সবাই বুঝতে পেরে গেছো, কারণ কেউই কারো ডাউট নেই মনে হচ্ছে। তোমাদেরকে এখন যারা 8 স্ট্যান্ডার্ডে রয়েছো তাদেরকে একটা লাইভ কুইজের কোশ্চেন দেওয়া হচ্ছে। যারা 8-এ আছো তোমরা সবাই পার্টিসিপেট করো, আর বাকি 9-এর ম্যাম তারপরে স্টার্ট করবেন টপিক। ম্যাম আমি ক্লাস 6-এর, আমি কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই তুমি করতে পারো। ইনকল মেসেজে প্রত্যেকে একটু চেক করো, একটা লিংক গেছে, এখানে তোমাদের লাইভ কুইজের কোশ্চেন্স দেওয়া রয়েছে। আপ টু 8 স্ট্যান্ডার্ড পর্যন্ত যারা আছো তারা পার্টিসিপেট করো কোশ্চেনে। যারা কোয়ালিফাই করবে তোমাদের নাম আমরা ফেসবুক পেজে পাবলিশ করব, এবং যারা নতুন জয়েন করছো তারাও পার্টিসিপেট করো, প্রত্যেকে পার্টিসিপেট করো 8-এর। তাদের জন্য একটা খুব সুন্দর অফার থাকবে, উইদিন 24 আওয়ার্স তোমরা সেই অফারটা পেয়ে যাবে। ওকে ম্যাম, কন্টিনিউ। ওকে, আচ্ছা, আজকে এরপরে আমরা একটা ক্লাস 9-এর ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ মোশন, রাইট? তা ফার্স্টে বলি মোশন কি, হোয়াট ইজ মোশন? Motion is related to moving object, right? The object which is in the state of motion, right? কোনো মুভিং অবজেক্ট সেটাই তো মোশনে থাকে, কোনো স্ট্যাটিক অবজেক্ট তো আর মোশনে থাকবে না, ওকে?
So motion means that deals with any moving objects, right? আচ্ছা, দেখো there are many types of motion, অনেক রকমের টাইপস হতে পারে। কি কি টাইপস হতে পারে? ট্রান্সলেশনাল মোশন হতে পারে, ওকে, পিরিয়ডিক মোশন হতে পারে, অসিলেটরি মোশন হতে পারে, কার্ভিলিনিয়ার মোশন, রেক্টিলিনিয়ার মোশন, ভাইব্রেশনাল মোশন, ওকে, দেয়ার আর লটস অফ টাইপস অফ মোশন। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে মোশন আছে, তাহলে মোশনের তো বিভিন্ন টাইপস আছে, তাহলে আমরা একটু এক্সাম্পলসে যাই। কিরকম? আমি বললাম যে গিভ ওয়ান এক্সাম্পল অফ ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন মিন্স ইট ক্যান বি অফ টু টাইপস। কি কি? একটা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন কি? দ্য মোশন that follows a straight path, কোনো একটা অবজেক্ট ধরো স্ট্রেট পাথ দিয়ে যাচ্ছে আর is moving along a straight path, that is rectilinear motion and is a type of translational motion, right? And other is curvilinear motion. Curvilinear means যে পাথটা কার্ভড পাথ, ঠিক আছে? ধরো বললাম a car is moving along a straight path but when it takes a turn, that will be what type of motion? Curvilinear motion. কেন? সে তো টার্ন নিচ্ছে, টার্ন নেওয়ার সময় মোশনটা কার্ভ হয়ে গেল, then that will be the curvilinear motion. Okay, so this is the difference between translational motion and curvilinear motion. Next is oscillatory motion. আচ্ছা, অসিলেটরি মোশন কি? আমরা সবাই সিম্পল পেন্ডুলাম শুনেছি, যারা যারা ক্লাস 9-এ রয়েছো তারা অবভিয়াসলি জানো, টাইম, মোশন এগুলো সবাই তোমরা আগের ক্লাসে পড়েছো, তাই তো? তাহলে সিম্পল পেন্ডুলাম আমরা সবাই জানি। তাহলে সিম্পল পেন্ডুলামের যে মোশনটা, দ্যাট ইজ অসিলেটরি মোশন। সিম্পল পেন্ডুলামে কি থাকে? একটা বব থাকে আর একটা রড থাকে, রডের একদম এক্সট্রিম এন্ডে একটা বব অ্যাটাচ থাকে, রাইট? অ্যান্ড দ্য টু অ্যান্ড ফ্রো মোশন, একবার লেফটে যায় আর একবার রাইটে যায়, আবার লেফটে যায় আবার রাইটে যায়, সো দ্যাট ইজ দ্য অসিলেশন, সো অসিলেটরি মোশন। এবার বলি রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন কি? রোটেশনাল মোশনটা তোমরা নাম থেকেই বুঝতে পারছো। Can you give one example of rotational motion from our practical life? Very easy. Rotation ওয়ার্ডটা তো ভীষণ আমাদের সাথে ইউজ টু। বলো তো কেউ একজন, যারা ক্লাস 9-এর আছো, anyone raise your hand and tell, give one example of rotational motion. ট্রাই করো তো, কে পারবে বলো? আচ্ছা, প্রভাস হাজরা, সে Ma'am, I am give one Prantik. example. I'm Prantik. Okay, okay, that is your parent name. Okay, okay. Tell. The wheel of a cycle. হুইল অফ আ সাইকেল। আচ্ছা, হুইল অফ আ সাইকেল, এটাকে কি আমরা রোটেশন বলবো নাকি সার্কুলেটরি মোশন বলবো? ঠিক আছে, এটাকে আমরা রোটেশনাল মোশন ধরতেই পারি, অসুবিধা নেই। আর একটু ভালো কোনো এক্সাম্পল বলো, সোহিনী চক্রবর্তী বলো। Rotation of the Rotational- earth on its axis. হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। Rotation of the earth on its axis. Very good. Yes, very good. Rotation of the earth about its own axis. Okay, very, very good. Okay, আমরা সবাই জানি যে earth rotates around its own axis. That is the rotational motion. Okay, very good. আচ্ছা, আরো এরকম অনেক এক্সাম্পলস হয়, যেরকম আমরা সার্কুলার মোশন বলতে পারি। ওকে, স্নিগ্ধা সাহা বলো, রেজ ইউর হ্যান্ড, বলো। Ma'am, merry-go-round. মেরি গো রাউন্ড, ভেরি গুড। মেরি গো রাউন্ডটাও ঠিক আছে, খুব ভালো। মেরি গো রাউন্ডটাকে আমরা সার্কুলেটরি মোশন বলেও বলতে পারি। ভেরি নাইস, ঠিক আছে। সো দেয়ার আর লটস অফ টাইপস অফ মোশন। তাহলে প্রত্যেকটা এক্সাম্পল আমরা মোটামুটি ইউজ টু। আচ্ছা, এবার মোশনে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। আচ্ছা, দেবাঙ্গনা বলো। ম্যাম, আমি ওই ফর্মটা সাবমিট করে দিয়েছি, যে কুইজটা ছিল ওটা সাবমিট Okay, হয়েছে okay. নাকি, কি করে বুঝবো?
এটা তো রিসিভ দ্য অটোমেটিক ফর্ম, সাবমিট করে দিয়েছে। ওটা সাবমিট করে দিয়েছো, আমরা পেয়ে গেছি। থ্যাংক ইউ ম্যাম। ইয়া, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবার মোশনের সাথে কিছু টার্মস রিলেটেড আছে। কি কি টার্মস দেখো, তোমরা এগুলো সবাই জানো। ফার্স্টে বলি ডিস্টেন্স। আমরা সবাই জানি ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, দিজ আর অল দ্য টার্মস which are related to the motion. ওকে, ডিস্টেন্স কি? ডিস্টেন্স তো আমরা সবাই জানি। আমি বললাম যে a boy is going to his school and the distance of his school from his house is 5 kilometer. Okay, so that 5 kilometer signifies what? The distance of his school from his house. Okay, তাহলে এবার আমাকে একটা কথা বলো, এই যে আমরা ডিস্টেন্স কথাটা বললাম, এখানে কি আমরা কোনো ডাইরেকশনের কথা বলেছি? বলিনি। শুধু কি বললাম? বললাম যে একটা বয় যার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, দ্যাট মিনস ইট হ্যাজ অনলি আ ভ্যালু, অনলি আ ম্যাগনিটিউড, বাট ইট হ্যাজ নো স্পেসিফিক ডাইরেকশন। ওকে, আমরা শুধু ডিস্টেন্সটা জানতে চাইছি, বাট এটা কোন দিকে সেটা আমার জানার দরকার নেই। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স কি? ডিস্টেন্স হচ্ছে জাস্ট ইট ইজ হ্যাভিং আ ম্যাগনিটিউড, ইট হ্যাজ নো ডাইরেকশন, and that's why distance is known as a scalar quantity. মনে রাখবে দুটো কোয়ান্টিটি হয়, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কোয়ান্টিটি তাদেরকেই বলবো যাদের শুধুমাত্র ভ্যালু থাকে, ম্যাগনিটিউড থাকে, যেরকম মাস। আমরা যখন দোকানে গিয়ে কিছু কিনতে যাই, ধরো আমরা পটেটো কিনলাম, আমরা কি বলি? গিভ 1 কিলো পটেটো, আমাদের 1 কেজি পটেটো দাও। তো আমরা কি এখানে কোনো ডাইরেকশনের কিছু বলছি? না। তার মানে কি? মাস ইজ দ্য স্কেলার কোয়ান্টিটি। সেম, ডিস্টেন্স হ্যাজ অনলি আ স্পেসিফিক ভ্যালু, ইট হ্যাজ নো ডিরেকশন। বোঝা গেল? তাহলে ডিস্টেন্সের ডেফিনেশন কি? ডিস্টেন্সের ডেফিনেশন হচ্ছে দ্য টোটাল কভার্ড পাথ। ওকে, দ্য টোটাল কভার্ড পাথ, দ্যাট ইজ দ্য ডিস্টেন্স। তাহলে এবার বলি স্পিড কি? বলতে পারবে হোয়াট ইজ স্পিড? আমরা সবাই স্পিড, ডিস্টেন্স, টাইমের অনেক অঙ্ক করেছি। স্পিড কাকে বলে? স্পিড হচ্ছে ডিস্টেন্স আপন টাইম। এবার আমি বললাম যে আ বয়, the distance of the house of a boy from his school is 5 kilometer. Okay, and he reaches his school in 1 hour. ওকে, এটাও বলে দিলাম যে এ 5 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে কতক্ষণে? 1 আওয়ারে। তা হোয়াট ইজ হিজ স্পিড দেন? ডিস্টেন্স আপন টাইম। কে বলবে স্পিড কত? 5 কিলোমিটার পার। বোঝা গেল? আচ্ছা, এখানে হাত তুলেছো স্নিগ্ধা সাহা, হাত তুলেছো দেবাঙ্গনা হাজরা, হাত তুলেছো। বলো কি ডাউট আছে, জিজ্ঞেস করবে। স্নিগ্ধা বলো, কি জিজ্ঞেস করতে চাইছো? বলো বলো স্নিগ্ধা, কি বলতে চাইছো? কি ডাউট আছে? Do you have any doubt? Ma'am, can you explain again? The distance? Yes, ma'am. Okay, I'm explaining. Acha, I'm just sharing my screen. Okay, wait. Okay, we are taking two destinations, right? One is home, another one is school. তাহলে হোম ধরো এ আর স্কুল ধরো বি। ধরো এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা বলছি 5 কিলোমিটার।
ওকে, তাহলে এই যে 5 কিলোমিটার ডিস্টেন্সটা আমি যেটা বললাম, এটার কি কোনো স্পেসিফিক ডাইরেকশন দিলাম? কোনো স্পেসিফিক ডাইরেকশন দিলাম না, শুধু বললাম যে হোম থেকে স্কুলের মাঝখানে শুধু 5 কিলোমিটার পাথ আছে, রাইট? এবার আমি বললাম যে আ বয় হু ইজ ট্রাভেলিং ফ্রম হিজ হোম টু স্কুল, the 5 kilometer distance, he covers the same distance in 1 hour. So can you find the speed of the boy? How to find the speed? Speed is equal to what? Distance upon time. Very easy. So what is the distance from home to school? 5 kilometer. And what is the time? Time is 1 hour. So what is his speed? Speed is 5 kilometer per hour. Okay. And what is the unit of speed? There are two units, SI unit and CGS unit. SI unit, that is the standard unit. SI unit is meter per second. SI unit of speed, that is meter per second. Okay, meter, you know, meter is the unit of what? Distance. And second is the unit of what? Time. Kilometer per hour, this is also unit of speed, but meter per second is the standard unit of speed, that is called SI unit. Okay, and the one more unit is having, that is the CGS unit. So CGS unit, can anybody tell me that what is the CGS unit of distance? I think you know what is the CGS unit. Okay, you say. I am telling the name which is showing on the screen. Okay, Prabhash Hajra, maybe he's your parent. Okay, tell. 80 centimeter. Very good. And the time is always in second. So the CGS unit of speed is centimeter per second. Understood? So do you have any doubt from distance and speed? Do you have any doubt from distance and speed? Always remember, distance is a scalar quantity. Why it is scalar quantity? Because it is having only value, no specific direction. Okay, Somnath Banerjee. Okay, say. Can you repeat the speed definition again? Speed is defined as distance upon time. See, I have written the expression of the speed. Speed is defined as distance upon time. Or you can also write it in this way, that speed is defined as the total distance per unit time. Okay? Okay, Total thank you. distance per unit time. Clear? Acha. Distance Yeah. is a scalar quantity. Distance is a scalar quantity. Scalar means it has only a value, no specific direction. So speed is also a scalar quantity. Speed also has no direction. Okay, you have to remember this point. Clear? Now there are two types of speed. Always remember, there are two types of speed. What are those? Uniform speed and non-uniform speed. I am writing the types name: uniform speed and non-uniform speed. These are very important. Okay. Okay. So what is uniform? Uniform means if a body covers equal distances in equal interval of time. Equal distances in equal interval of time. Okay. And non-uniform is same, just what is the difference? Unequal distances in equal interval of time. Equal interval of time.
Okay, so this is the difference. So what is uniform speed? Uniform speed means constant speed. For an example, if I say that a car is moving with a constant speed 10 kilometer per hour throughout its whole journey, তার মানে একটা কার যার স্পিডটা কনস্ট্যান্ট 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, থ্রু আউট দ্য হোল জার্নি। আরেকটা কার আছে, তার বলছি যে তার হচ্ছে নন ইউনিফর্ম, তার মানে কি তার স্পিডটা সেম না। ধরো কিছুটা ডিস্টেন্স গেল 10 কিলোমিটার পার আওয়ারে, আবার কিছুটা ডিস্টেন্স গেল হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে, আবার কিছুটা ডিস্টেন্স গেল 15 কিলোমিটার পার আওয়ারে। কি স্পিড গুলো চেঞ্জ হচ্ছে থ্রু আউট দ্য জার্নি, তাহলে সেটা হচ্ছে আমার নন ইউনিফর্ম স্পিড। দ্যাট মিনস ভেরিয়েবল স্পিড, নট কনস্ট্যান্ট। আর ইউনিফর্ম মানে একই স্পিড নিয়ে পুরো জার্নিটা সে কভার করলো, কমছেও না বাড়ছেও না, সেটা হলো ইউনিফর্ম স্পিড। বোঝা গেল? তাহলে এই হচ্ছে দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স। এইখানে কারোর কি কোনো ডাউট আছে? বলো, ইউনিফর্ম আর নন ইউনিফর্মে কি কারোর ডাউট আছে? আচ্ছা, যে যে হ্যান্ড রেজ করেছো একজন, বলো কি ডাউট আছে, জিজ্ঞেস করো। ম্যাম বলছি ম্যাম, ওই যে কুইজটা, যে কুইজে যে কোশ্চেন পেপারটা ছিল না, ওইটা ম্যাম আমি ফিল আপ করে ম্যাম সাবমিট করেছি, তারপর ম্যাম ফের ওপেন করে, তাহলে কি কোনো সমস্যা হবে? না না, ইট ইজ সাবমিটেড। ইফ ইউ হ্যাভ সাবমিটেড, ইট ইজ অলরেডি সাবমিটেড। ওকে, নো প্রবলেম উইল অকার, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই অবধি টপিকটা একটু ডিসকাস করে নিলাম, যে ডিস্টেন্স কি, স্পিড কি, ইউনিফর্ম স্পিড কি, আর নন ইউনিফর্ম স্পিড কি। এই অবধি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, Done? ক্লাস 9 এর ম্যামের টপিকটা কমপ্লিট হয়েছে। ম্যাম এতক্ষণ মোশনের ওপরে পড়িয়েছেন, তো আমরা একটা লিংক দিয়েছি, দেখো চ্যাট বক্সে, ওটা মোশনের ওপরে কুইজটা আছে, লাইভ কুইজ। তোমরা যারা ক্লাস 9 এ আছো তারা সবাই পার্টিসিপেট করো কুইজটায়। পার্টিসিপেট করে লিঙ্কটায় ক্লিক করলে ওখানে তোমাকে অনেক ফিল্ডস দেখাবে, তারপরে কোয়েশ্চেন আছে, সাবমিট বাটন টিপলে আমরা অটোমেটিক্যালি ওটা সাবমিট হয়ে যাবে আমাদের কাছে। তো সবাই তোমরা পার্টিসিপেট করো যারা কোয়ালিফাই করবে। আমরা ফেসবুক পেজে আমাদের সবার নাম ডিসপ্লে করব, আর যারা প্রথমবার আমাদের সাথে মাস্টার ক্লাসে জয়েন করেছো তাদের জন্য এক্সাইটিং অফার্স 24 আওয়ার্স এর মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে। সো অল অফ ইউ পার্টিসিপেট ইন দ্য কুইজ প্লিজ। আমি লিংকটা অলরেডি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ম্যাম ইউ ক্যান কন্টিনিউ উইথ ক্লাস 10। ওকে, আচ্ছা, এবার আমরা একটু ক্লাস 10 এর একটা ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে হিউম্যান আই অ্যান্ড কালারফুল ওয়ার্ল্ড। তো এটা তো খুব ভাস্ট একটা চ্যাপ্টার, তাহলে এই চ্যাপ্টার থেকে একটা আমরা টপিক আজকে একটু ডিসকাস করি। কি টপিক? সেই টপিকটা হচ্ছে লাইট রিলেটেড, অ্যান্ড ইট ইজ কালারফুল ওয়ার্ল্ড। সেই জন্য নাম দিয়েছে কালারফুল ওয়ার্ল্ড, কারণ লাইটের বিভিন্ন কালার হয়, তাই তো? সেইটাই আমরা দেখব। কি ফার্স্টে যে টপিকটা আমরা ডিসকাস করব, দ্যাট ইজ ডিসপারশন অফ লাইট। ভেরি ইন্টারেস্টিং। হোয়াট ইজ ডিসপারশন, দ্যাট উই উইল সি। ওকে, ফার্স্টে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ডিসপারশন। ডিসপারশন কথাটার মানে কি? ডিসপারশন কথাটার মানে হচ্ছে স্প্লিটিং আপ। ওকে, স্প্লিটিং আপ। স্প্লিটিং আপ কথার মানে কি? স্প্লিটিং আপ কথার মানে হচ্ছে ডিভাইডেড হয়ে যাওয়া, ডিভিশন হয়ে যাওয়া। বোঝা গেল? ডিভিশন হয়ে যাওয়া, ডিভাইডেড হয়ে যাওয়া। যেরকম ধরো আমি বললাম যে আমাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট স্ট্রেন হচ্ছে 50, ঠিক আছে? এবার কেউ যদি এসে বলে এই যে 50 জন স্টুডেন্টস রয়েছে,
তার মধ্যে কজন বয়েজ আছে আর কজন গার্লস আছে, ডিভাইড হয়ে যাও। তাহলে কি হলো, তার মানে দ্য হোল স্টুডেন্টস আর গেটিং ডিভাইডেড ইনটু টু ওয়েজ, তাই তো? একটা গার্লের দিকে গেল আর একটা বয়েজের দিকে গেল। তার মানে কি টোটাল যে স্টুডেন্ট স্ট্রেংথটা সেটা দুটো টাইপে ডিভাইড হয়ে গেল। তার মানে দে আর স্প্লিটিং আপ ইনটু গার্লস অ্যান্ড বয়েজ। ঠিক সেরকম এখানেও হচ্ছে ডিসপারশন অফ লাইট। তাহলে কোন লাইটটা স্প্লিটিং আপ করছে? এখানে আমরা বলছি ডিসপারশন হচ্ছে, লাইটের ডিসপারশন হচ্ছে। কোন লাইটের ডিসপারশন হচ্ছে? হোয়াইট লাইটের ডিসপারশন হচ্ছে। তার মানে ইট ইজ আ ফেনোমেনা অফ রে অপটিক্স। রে অপটিক্স, ঠিক আছে? অপটিক্স এর দুটো ব্রাঞ্চ আছে, একটা রে অপটিক্স, একটা হচ্ছে ওয়েভ অপটিক্স। ডিসপারশন অফ লাইট ডিলস উইথ রে অপটিক্স। তাহলে বলবো যে ডিসপারশন অফ লাইট ইজ আ ফেনোমেনা ওয়্যার দ্য হোয়াইট লাইট স্প্লিটস আপ ইনটু 7 constituent colors. বোঝা গেল? হোয়াইট লাইট ইজ আ কম্বিনেশন অফ 7 colors. What are those? ভিবজিওর। আমরা সবাই জানি রেনবো, ভিবজিওর। রেনবোতে কতগুলো কালার থাকে, ভিবজিওরে কতগুলো কালার থাকে? 7 colors. বোঝা গেল? তাহলে এটা হচ্ছে লাইটের সেই ফেনোমেনা যেখানে হোয়াইট লাইট কোনোভাবে ডিসপার্স হয়ে যাচ্ছে, দ্যাট মিনস স্প্লিটিং আপ হয়ে যাচ্ছে কতগুলো কালারে? 7 colors of light. That is known as dispersion of light. তাহলে কিভাবে স্প্লিটিং আপ হলো? হোয়াইট লাইট কি নিজে নিজেই 7টা কালারে ডিভাইড হয়ে যায়? না, এটা তো পসিবল নয়। ক্লাসে এসে যতক্ষণ না টিচার বলবে যে ডিভাইড হও, তখনই কিন্তু স্টুডেন্টসরা গার্লস আর বয়েজে ডিভাইড হলো। তার আগে কিন্তু ওরা একসাথে ছিল। ঠিক সেম এখানে কিছু একটা জিনিস আছে যেটার মাধ্যমে হোয়াইট লাইট 7 কালার্সে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, রাইট? তাহলে সেটা এবার আমরা একটু ছোট করে ডায়াগ্রাম দিয়ে ড্র করে দেখি ব্যাপারটা কি। ব্যাপারটা যেটা, এর জন্য লাগবে আমার একটা প্রিজম, and the prism you all know it is made up of glass material. ওকে, প্রিজম কিন্তু একটা গ্লাস মিডিয়াম দিয়ে তৈরি হয়। And we are taking just only the one face of the prism. আমরা তো প্রিজমকে এইভাবে ডায়াগ্রামে পুরোটা ড্র করতে পারবো না, শুধু আমরা একটা ফেস ড্র করব, জাস্ট অনলি দ্য ট্রায়াঙ্গুলার ফেস। ওকে, তাহলে ফার্স্টে আমরা একটা লাইট নিই। কোন লাইট নেব? হোয়াইট লাইট। বাট এখানে আমি যদি হোয়াইট কালার দিয়ে শো করি তোমরা তো দেখতে পাবে না, বিকজ স্ক্রিনটা হোয়াইট, তাই হোয়াইটের জায়গায় আমি একটা ডিফারেন্ট কালার নিলাম। ওকে, মনে করো এটা হচ্ছে একটা হোয়াইট লাইট। বোঝা গেল? তাহলে কি লাগছে আমার? গ্লাস প্রিজম লাগছে, একটা গ্লাস প্রিজম লাগছে যার একটা ট্রায়াঙ্গুলার বেস নিয়েছি, ঠিক আছে? এবার আর কি লাগছে? হোয়াইট কালার লাইট লাগছে। যেই হোয়াইট লাইটটা গ্লাস প্রিজমের একটা সারফেসের ওপরে ইনসিডেন্ট হলো, যারা ক্লাস 10-এ আছো তারা অলরেডি জানো যে হোয়াট ইজ ইনসিডেন্ট রে, হোয়াট ইজ রিফ্র্যাক্টেড রে। আশা করি তোমরা জানো, লাইট চ্যাপ্টারটার সাথে একটু তোমরা পরিচিত রয়েছো, তাই তো? আই ক্যান গেস। তাহলে এখানে আমরা কি করছি? উই হ্যাভ টু কনসিডার দ্য হোয়াইট লাইট, অ্যান্ড ওয়েন দ্য হোয়াইট লাইট স্ট্রাইকস the surface of the glass prism, what will happen? The refraction occurs. I guess you all know what is refraction of light. Anybody can tell me what is refraction? যারা ক্লাস 10-এর আছো কেউ একজন হ্যান্ড রেজ করে বলো হোয়াট ইজ রিফ্র্যাকশন। জাস্ট একটু ছোট করে আমাকে বলো রিফ্র্যাকশন কাকে বলে। কে বলবে? রিফ্র্যাকশন তোমরা নিশ্চয়ই জানো, এটা তো ক্লাস 8-এও ছিল রিফ্র্যাকশন। ঠিক আছে, যদি না জেনে থাকো নো প্রবলেম, আমি বলে দিচ্ছি। রিফ্র্যাকশন হচ্ছে when light enters from one medium to another medium, it bends. সবাই আমরা জানি, তাই তো?
লাইট যখন একটা মিডিয়াম থেকে আর একটা অন্য মিডিয়ামে যাচ্ছে, ধরো এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে, কি এয়ার থেকে গ্লাস মিডিয়ামে যাচ্ছে, লাইটের পাথ কি হবে? বেন্ড হয়ে যাবে। কেন বেন্ড হয়ে যাবে? বিকজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জেস, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই the speed of light also changes. এবার স্পিড যেই কমে যাবে, obviously it will deviate either less or more, তাই তো? ঠিক সেটাকে আমরা বলছি রিফ্র্যাকশন। সো রিফ্র্যাকশন অফ লাইট মিন্স বেন্ডিং অফ লাইট at the interface of the two medium, that is refraction. So what will happen when the white light strikes on the surface of the glass prism? Okay, কি হচ্ছে? the refraction takes place. কেন রিফ্র্যাকশন হচ্ছে কেউ কি বলতে পারবে? হোয়াইট লাইটটা কোন মিডিয়ামে আছে? হোয়াইট লাইটটা গ্লাসের বাইরে আছে, তার মানে এয়ার মিডিয়ামে রয়েছে, তাই তো? তাহলে এয়ার থেকে গ্লাসে যখন লাইটটা এন্টার করছে, অবভিয়াসলি মিডিয়াম চেঞ্জ হচ্ছে, মিডিয়াম চেঞ্জ হলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হবে, তাহলে স্পিড অফ লাইটও চেঞ্জ হবে, আর লাইটের পাথও চেঞ্জ হবে, তাই তো? ডেভিয়েশন হবে। সো দ্যাট ইজ ডিউ টু দা রিফ্র্যাকশন। তাহলে এখানে কি হলো? হোয়াইট লাইটটা বেন্ড হয়ে এদিকে চলে এলো, ঠিক আছে? সো দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে ইনসাইড দ্য গ্লাস মিডিয়াম। ওকে, নাও from the opposite surface of the glass prism, when it will emerge, emerge কথার মানে কি? যখন আরেকটা সারফেস থেকে, অপোজিট সারফেস থেকে এই রিফ্র্যাক্টেড রেটা বেরোচ্ছে, তখনই হচ্ছে আসল খেলা। তখনই কি হলো? হোয়াইট লাইট উইল গেট distributed into its 7 constituent colors, and this is known as dispersion of light. ওকে, কি কি 7টা কালার? সেটা হচ্ছে ভিবজিওর। ওকে, কেউ কি বলতে পারবে ভিবজিওরে কি কি কালার থাকে? তাদের নামগুলো একটু বলো তো, কে কে বলতে পারবে? দেখো আমি লিখেও দিচ্ছি। This is the first letter of the color of the light, VibGeor. V for violet, I for indigo, B for blue, G for green, Y for yellow, O for orange, R for red. Okay, তাহলে এইভাবে 7 constituent কালারে চেঞ্জ হচ্ছে। আমি চেষ্টা করছি ডিফারেন্ট কালার যাতে হয় তোমাদেরকে দেখানোর। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, বোঝা গেল? তাহলে দেখো, তাহলে কি বলবো? হোয়াট ইজ ডিসপারশন অফ লাইট? when the white light strikes on the surface of the glass prism after the refraction from the first surface, when it is emerging out from the second surface, it is distributing into its 7 constituent colors, or splitting up into its 7 constituent colors. This phenomena is known as dispersion of light. বোঝা গেল কি হোয়াট ইজ ডিসপারশন অফ লাইট? বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, যে হ্যান্ড রেজ করেছো নিলয় ঘোষাল, বলো। যারা যারা হ্যান্ড রেজ করছো একটু রেসপন্ড করো, যে কোনো একজন মিউট করে বলো, আনমিউট করে বলো। ম্যাম কোনো ডাউট নেই। আচ্ছা, আমি একটা নাম দেখতে পাচ্ছি, মৃজিত পুরকাইত, হোয়াট এভার। তো বলতে পারো কি ডাউট আছে? ডাউট নেই, তাই তো? আচ্ছা ম্যাম আমি বেশ। ক্লাস 8, আমি কি ম্যাম ক্লাস 9 এ কুইজটা করতে পারবো, মানে করতে পারবো? সেটা একটু ম্যামের থেকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, তোমার ডাউটটা একবার বলো, শুনতে পাইনি, বলো। ম্যাম আমি ক্লাস 8, আমি কি ক্লাস 9 এ কুইজটা ওটা করতে পারবো? মানে তুমি কুইজটা অ্যাটেম্প করতে চাইছো তো? হ্যাঁ ম্যাম।
You can. ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা, ডিসপারশন অফ লাইটের একটা আমরা ডেইলি লাইফ অ্যাপ্লিকেশন বলতে পারি বা কনসিকোয়েন্স বলতে পারি, দ্যাট ইজ দ্য রেনবো ফরমেশন। একটু ছোট করে তোমাদের রেনবো ফরমেশন বলি। দেখো, রেনবো ফরমেশন কোথায় হয়? স্কাইতে হয়। ভেরি গুড। স্কাইতে কি কোনো গ্লাস প্রিজম থাকে? থাকে না। তাহলে কি করে ভিবজিওর হলো? ভিবজিওরটাই তো রেনবো ফরমেশন, রাইট? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে স্কাইয়েতে প্রিজম থাকে না ঠিক কথা, বাট প্রিজম লাইক কিছু স্ট্রাকচার থাকে। হোয়াট আর দোজ? দে আর দ্য টাইনি ওয়াটার ড্রপলেটস। যখন দেখবে বৃষ্টি পড়ে, ঠিক তার আগে বা পরের মুহূর্তেই রেনবোটা আমরা দেখতে পাই। ঠিক আছে? হুট করে কিন্তু রেনবো দেখা যায় না, তাই কি না? তাহলে রেনবো ফরমেশনের জন্য কি প্রয়োজন হয়? টাইনি ওয়াটার ড্রপলেটস এর প্রয়োজন হয়। ওকে, তাহলে কি হচ্ছে, টাইনি ওয়াটার ড্রপলেটস অ্যাকচুয়ালি লুকস লাইক ক্রিস্টাল। ক্রিস্টালের মতো, ক্রিস্টাল ক্লিয়ার আমরা যেটাকে বলি, দ্যাট মিনস ইট ইজ আ ট্রান্সপারেন্ট। গ্লাসও তো ট্রান্সপারেন্ট মেটেরিয়াল, তাই জন্যই তো লাইট রে পাস করছে, এন্টার করতে পারছে। ঠিক সেরকম টাইনি ওয়াটার ড্রপলেটস গুলোও তো কি রকম হয়? ট্রান্সপারেন্ট মেটেরিয়ালের মতন হয়। তাহলে সেই টাইনি ওয়াটার ড্রপলেটস এ যখন হোয়াইট লাইট এন্টার করছে, তখন কি হচ্ছে? স্প্লিটিং আপ দিস হোয়াইট লাইট। বোঝা গেল? তারপর সেখানে আরেকটা ফেনোমেনা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তারপর আফটার দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ইট আগেন come back to the first medium, that is the air medium, and it shows us the VIBGYOR. কিভাবে হচ্ছে আমি একটু ডায়াগ্রাম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একটু দেখে নাও। আচ্ছা, টাইনি ওয়াটার ড্রপলেটস এর শেপটা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য শেপ অফ টাইনি ওয়াটার ড্রপলেটস? ইটস আ স্ফেরিক্যাল শেপ, তাই তো? স্ফেরিক্যাল শেপ হয়। ওয়াটার ড্রপলেট, ড্রপলেট সবসময় স্ফেরিক্যাল শেপের হয়। তাহলে আমরা একটা এখানে স্ফিয়ার ড্র করলাম। ঠিক আছে, ধরো এটা হচ্ছে টাইনি ওয়াটার ড্রপলেটস। এবার কি হচ্ছে, এখানে ধরো হোয়াইট লাইট এলো। হোয়াইট লাইট কোত্থেকে আসছে? হোয়াট ইজ দ্য সোর্স অফ লাইট ইন আর নেচার? sun ray, sun ray, তাই তো? তাহলে when sun ray falls on the surface of a tiny water droplets, what happen? এখানে কি হলো? রিফ্রাকশন হলো, তাই তো? হ্যাঁ, কিছু কি বলতে চাইছো? নো ম্যাম। ওকে, এখানে রিফ্রাকশন হলো কেন? এখানে এয়ার আছে আর এখানে ওয়াটার আছে। ইট ইজ ওয়াটার ড্রপলেটস, রাইট? এয়ার থেকে ওয়াটার ড্রপলেটের মধ্যে আসছে লাইট। ওকে, এবার কি হবে এখানে? বলো কি হবে? স্প্লিটিং আপ হবে, যেটা কিনা এখানে আমাদেরকে অ্যারো দিতে হবে। ওকে, কতগুলো কালারসে স্প্লিট হবে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এই 7 কালারসে অলরেডি ও কিন্তু স্প্লিটিং আপ হয়ে গেল। কোথায় হলো? ওয়াটার ড্রপলেটস এর মধ্যে হলো। এইবার এখানে তো আরেকটা ফেস আছে। ওকে, তাহলে ওয়াটার ড্রপলেটস এ কি হয়? ফ্রম দ্য আদার ফেস অফ দ্য ওয়াটার ড্রপলেটস টোটাল ইন্টারনাল রিফ্লেকশন টেক্স প্লেস। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি হচ্ছে? আমরা প্রিজমে যেটা দেখলাম যে অপোজিট সারফেস থেকে রে গুলো বেরিয়ে গেল, বাট এক্ষেত্রে কি হবে? এই অপোজিট সারফেস থেকে রে গুলো আর বেরোবে না। রে গুলো না বেরিয়ে ঘুরে আবার ফার্স্ট মিডিয়ামেতে চলে আসবে, মানে এইভাবে দেখো, এইভাবে চলে আসছে। ঠিক আছে, এরম ভাবে রে গুলো সব চলে আসছে, চলে এসে এইভাবে ব্যাক করছে ফার্স্ট মিডিয়ামে। 7 কালার্স এরকম ভাবে ব্যাক করছে। 1 2 3 4 5 6, আর একটা এখান থেকে আমি রে নিয়ে নিচ্ছি 7, and this forms the rainbow.
তাহলে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ব্যাপারটা কি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কিছুই না, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রিফ্র্যাকশন where the angle of incidence greater than the critical angle. ঠিক আছে, it is one type of case of the refraction of light, যেখানে কি হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে যায় তখন কি হয় রিফ্র্যাক্টেড রেটা আবার ফার্স্ট মিডিয়ামেতেই ফেরত চলে আসে। ঠিক আছে, সেই সারফেস থেকে না বেরিয়ে আবার ফার্স্ট মিডিয়ামেতেই রিটার্ন ব্যাক করে। এই কেসটাই হচ্ছে তোমার রেনবো ফরমেশন। দিস কেস ইজ নোন অ্যাজ দি রেনবো ফরমেশন। তাহলে রেনবো ফরমেশনে প্রথমে মনে রাখতে হবে যে what is the main source of light here? Sun. Sun's white color light, when it falls on the tiny water droplets, which looks like prism-like structure, okay, it first takes the refraction, then the refracted rays enter the water droplets and occurs total internal reflection and then come back in the first medium again and form the rainbow. আর রেনবো ফরমেশনটা কোথায় হবে? সানের উল্টো দিকে হবে, কারণ সান ওপরে ছিল, এখানে ধরো সান ছিল, তাই তো? এটা হচ্ছে সানের অপোজিট স্কাইতে রেনবো ফরমেশনটা হয়, এইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, যদি এই অবধি কারো ডাউট থাকে ইউ ক্যান আস্ক। আপ টু রেনবো ফরমেশন তোমরা বুঝেছো? সো ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক। কারো যদি রিফ্র্যাকশন বা এখানে ডিসপারশনে বুঝতে কিছু অসুবিধা হয় বা রেনবো ফরমেশন বুঝতে কিছু অসুবিধা হয়, ইফ ইউ আর হ্যাভিং এনি ডাউট ইউ ক্যান আস্ক মি। ম্যাম, বলো। a band of 7 colors is known as spectrum. ইয়েস, তো এটা স্পেকট্রামও, অবভিয়াসলি স্পেকট্রাম। আমরা যে ভিবজিওর ফরমেশন যেটা দেখছি সেটাকে আমরা স্পেকট্রাম বলি। স্পেকট্রাম কথাটার মানে কি? স্পেকট্রাম মানে যেখানে অনেকগুলো কালার অফ লাইট একসাথে রয়েছে। যখন অনেকগুলো কালার অফ লাইট একসাথে থাকে সেটাকে একটা ব্যান্ড অফ কালার্স মনে হয়। ঠিক আছে, অনেকগুলো কালার অফ লাইট যদি পরপর সাজিয়ে দেওয়া হয় সেটাকে একটা ব্যান্ডের মতো দেখতে লাগে না? দ্যাট ইজ দ্য স্পেকট্রাম অনলি। ঠিক আছে।